যারা খ্যাতির শীর্ষে উঠেছেন তাদের পদবীর দরকার হয় না। এই বিখ্যাত লাইনটির প্রবক্তা রাজশেখর বসু, এবং এই রাজশেখর বসুর জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আমরা জেনে নেব। বিশেষ করে যারা এসএলএসটি পরীক্ষা দেবেন তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই মুহূর্তে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী। কেননা এখানে এত তথ্য রয়েছে, বিশেষ করে এই ভিডিওটি মিনিমাম 30 থেকে 50 মিনিট হতে পারে। এত এত তথ্য এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে আলোচনা করা হয়েছে এবং ভিউজ তথ্য রয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। দেখুন, পূর্বে বলেছি যে যারা খ্যাতির শীর্ষে উঠেছেন তাদের পদবীর দরকার হয় না। এই বিখ্যাত লাইনটির প্রবক্তা পরশুরাম ওরফে রাজশেখর বসু। তার জন্মকাল ও জন্মস্থান 1880 খ্রিস্টাব্দের 16ই মার্চ বর্ধমান, মানে পূর্ব বর্ধমান বর্তমানে, জেলার শক্তিগড়ের সন্নিকটস্থ বামনপাড়া গ্রামে তার মামা বাড়িতে রাজশেখর বসু জন্মগ্রহণ করেন। বংশ পরিচয়: রাজশেখর বসুর পিতা চন্দ্রশেখর বসু। তার নিবাস ছিল নদিয়া জেলার বীরনগর, মানে বর্তমানে উলা গ্রামে। লেখকের বাল্য ডাকনাম তখন ছিল ফটিক। শিক্ষা জীবন: আমরা এই বিষয়গুলো খুব অল্প জেনে নেব, কিন্তু আমরা সাহিত্যকর্ম সব থেকে বেশি আলোচনা করব, কারণ সাহিত্যকর্মের ওপর আপনারা দেখলেই বুঝতে পারেন অসংখ্য তত্ত্ব রয়েছে। আমরা শিক্ষা জীবন এইসব বিষয়ে অল্প জেনে নিই। শিক্ষা জীবন: রাজশেখর বসু 1895 খ্রিস্টাব্দে দারভাঙ্গা রাজ স্কুল থেকে এন্ট্রান্স ও 1897 খ্রিস্টাব্দে পাটনা কলেজ থেকে FA পাশ করেন। 1899 খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিজ্ঞানে অনার্স সহ BA পাশ করেন। তখনও MSc কোর্স চালু না হয় 1900 খ্রিস্টাব্দে রসায়নে MA পরীক্ষা দেন এবং প্রথম হন। তাহলে একটু মোটামুটি আমরা তার শিক্ষা জীবন সম্পর্কে জেনে নিলাম। দাম্পত্য জীবন: অর্থাৎ রাজশেখর বসু মৃণালিনী দেবীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন এবং 1942 খ্রিস্টাব্দে তার স্ত্রী মৃণালিনী দেবী লোকান্তরিত হন, অর্থাৎ মারা যাচ্ছেন, এবং পরবর্তী 18 বছর তিনি কিন্তু স্ত্রীবিহীন একাকী জীবনে রচিত হচ্ছে তার অমূল্য সাহিত্যকর্ম। তার মানে এটা নয় যে স্ত্রী ছিলেন না বলেই তার সাহিত্যকর্ম এতটা বিস্তৃত হয়েছে, একদম এসব ভুলভ্রান্ত ধারণা। তো যাই হোক, বংশ তালিকা আপনাদের যদি প্রয়োজন বোধ করেন তাহলে বংশ তালিকাটি আপনারা দেখে নিতে পারেন। এরকম অসংখ্য তালিকা বা চিত্র আমি উপস্থাপন করছি এবং বিভিন্ন জায়গা থেকে আমি সেগুলো সংগ্রহ করেছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। কর্মজীবন অল্প একটু দেখে নিই। 1909 খ্রিস্টাব্দে কলকাতার রিপন কলেজ থেকে BL পাশ করে মাত্র 3 দিন আইন ব্যবসায় কাজ করেছিলেন। আইন ব্যবসার তুলনায় বিজ্ঞান চর্চাতেই অধিকতর সফলতা লাভের লক্ষ্যে আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। 1901 খ্রিস্টাব্দে সদ্য প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে রাজশেখর বসু 1903 খ্রিস্টাব্দে তার চাকরি জীবনের শুরু করেন। স্বীয় দক্ষতায় অল্পদিনেই তিনি আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায় ও তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কার্তিক বসুর প্রিয় ভাজনরত হন এবং 1904 খ্রিস্টাব্দে তিনি ওই কোম্পানির পরিচালক পদে উন্নীত হন। এদিকে গবেষণার কাজ, অন্যদিকে ব্যবসার পরিচালনায় উভয় ক্ষেত্রেই তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটি, সেটা হচ্ছে সাহিত্য জগতে আত্মপ্রকাশ। অর্থাৎ রাজশেখর বসু, মানে যিনি শ্রী পরশুরাম ছদ্মনামে 1922 খ্রিস্টাব্দে যদি বঙ্গাব্দ দেখি তাহলে 1329 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় ভারতবর্ষ নামক মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক একটি ব্যঙ্গ রচনা, যেটি ছোট গল্পের মাধ্যমে তিনি কী করছেন, সাহিত্যে প্রকাশ করছেন। অর্থাৎ সাহিত্য জগতে এইভাবে তিনি আত্মপ্রকাশ করছেন। শুধুমাত্র একটি গল্প দেখুন, লেখা আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, এই গল্পের মধ্য দিয়ে, এবং গল্পটি কোন পত্রিকায়, ভারতবর্ষ পত্রিকা, এবং কি ছদ্মনাম, শ্রী পরশুরাম। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে। তো এই যে এই বিষয়টা, লেখকের ছদ্মনাম। লেখক রাজশেখর বসু মূলত দুটি ছদ্মনামে তার সাহিত্য রচনা করতেন। সেগুলি হচ্ছে, এক হচ্ছে পরশুরাম, 2 নম্বর হচ্ছে উপরিচর বসু। আমরা দেখে নেব যে তিনি পরশুরাম ছদ্মনামে কোনগুলো লিখছেন বা উপরিচর বসু ছদ্মনামেই বা কী লিখছেন। তো যাই হোক, আমাদের এবার মেন টপিক সাহিত্যকর্ম সম্পর্কে আমরা যে বিস্তৃত যেখানে নেব, মোটামুটি 30 মিনিট তো লাগবে সাহিত্যকর্ম সম্পর্কে, এত তথ্য রয়েছে। দেখুন, সাহিত্যকর্ম। রাজশেখর বসুর সাহিত্যিক কর্মজীবন শুরু হয় 1920 দশকে। 1922 খ্রিস্টাব্দে শ্রী পরশুরাম ছদ্মনামে তিনি ভারতবর্ষ নামক মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক একটি ব্যঙ্গ রচনা, ছোট গল্প, যেটি প্রকাশ করেন, এবং এই পত্রিকায় তিনি অনেকগুলো
রস রচনামূলক গল্প প্রকাশ করেন, যা তাকে প্রভূত জনপ্রিয়তা দান করেছিলেন। শনিবারের চিঠি পত্রিকাতেও তিনি নিয়মিত লিখেছেন। মৃত্যুর আগে রাজশেখর বসুর প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট ২১ থেকে ২২টি এবং মৃত্যুর পরে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা সম্ভবত ২টি। এবার আমরা গ্রন্থপঞ্জি বা তার সাহিত্যকর্মের সম্পর্কে এবার বিস্তৃত দেখে নেব। দেখুন, গল্প গ্রন্থ বা গল্প সংগ্রহ পরশুরাম ছদ্মনামে, ভীষণ ইম্পর্টেন্ট। কোন ছদ্মনামে তিনি কোনটি লিখছেন এগুলো একটু দেখে নেব। গড্ডলিকা, তার মানে কোন ছদ্মনামে? পরশুরাম। ১৩৩১ বঙ্গাব্দে, মানে ইংরেজি ১৯২৪ খ্রিস্টাব্দে কী হচ্ছে, এটি প্রকাশিত হচ্ছে এবং এটি তার প্রথম গল্পগ্রন্থ। ভীষণ ইম্পর্টেন্ট যে পরশুরামের প্রথম গল্পগ্রন্থ বা রাজশেখর বসুর প্রথম গল্পগ্রন্থ কোনটি। গড্ডলিকা শব্দটি তৎসময়, এটি আপনাদের জানার সুবিধার্থে উল্লেখ করেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গড্ডলিকা গল্পগ্রন্থ সম্পর্কে মন্তব্য করছেন যে বইখানির চরিত্র চিত্রশালা, ভীষণ ইম্পর্টেন্ট, এবং প্রকাশক ও সম্পাদক ছিল এই বইটির শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা দেখে নেব যে কজ্জলি, এটি ১৩৩৫ বঙ্গাব্দে, মানে ইংরেজি ১৯২৭ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত এবং তিনি এই গল্পগ্রন্থটি উপরিচর ছদ্মনামে লিখতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে পরশুরাম ছদ্মনামেই লেখেন। ভীষণ ইম্পর্টেন্ট যে কোন ছদ্মনামে তিনি লিখতে চাইছিলেন এবং কোন ছদ্মনামে তিনি লিখলেন। এরপর হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প, এটি ১৩৪৪ বঙ্গাব্দ, ১৯৩৩ এটি খ্রিস্টাব্দে, প্রকাশনা এমসি সরকার অ্যান্ড সন্স লিমিটেড প্রকাশনী। গল্প কল্প আরেকটি তার বই, ১৩৫৭ বঙ্গাব্দ, ১৯৫০। তারপরে দেখুন ধস্তুরী মায়া ইত্যাদি গল্প, এটি কত সালে? ১৩৫৯ থেকে, অর্থাৎ খ্রিস্টাব্দ ১৯৫২। কৃষ্ণকলি ইত্যাদি গল্প, এটি ১৩৬০ বঙ্গাব্দ, ইংরেজি ১৩৫৩। এরপর হচ্ছে নীলতারা ইত্যাদি গল্প, এটি ১৩৬৩ বঙ্গাব্দ, ইংরেজি ১৯৫৬। এরপর দেখুন আনন্দীবাই ইত্যাদি গল্প, এটি ১৩৬৪ বঙ্গাব্দ, ইংরাজি হচ্ছে ১৯৫৭ খ্রিস্টাব্দে। চমৎকারী ইত্যাদি গল্প, এটি ১৩৬৬ বঙ্গাব্দ, ইংরেজি ১৯৫৯। এই ছিল তার গল্পগ্রন্থ সম্পর্কে। এবার অভিধান, মানে রাজশেখর বসু এই ছদ্মনামে লিখছেন, অর্থাৎ রাজশেখর বসুর নামেই তিনি এটা লিখছেন। কি যে চলন্তিকা, ১৯৩৭ খ্রিস্টাব্দ, মতান্তরে ১৩৩৭ বঙ্গাব্দ, এটি প্রকাশক ও সম্পাদক ছিলেন শ্রী সুধীরচন্দ্র সরকার এবং এই অভিধানে প্রায় শব্দ সংখ্যা প্রায় ৩০,০০০-এর অধিক। এবং আমরা এবার একটু দেখে নেব এই বইটির প্রচ্ছদ কেমন ছিল। দেখুন যে চলন্তিকা আধুনিক বঙ্গভাষার অভিধান, প্রায় ৩০,০০০ কি আছে সংস্কৃতজাত দেশজ ও বিদেশি শব্দের বিবৃতি রয়েছে। এছাড়া আরও বিস্তৃত আছে, আপনারা দেখে নিতে পারেন। পরবর্তী সূচিপত্র কী ছিল সেটাও আপনাদের সুবিধার্থে আমি এখানে তুলে ধরেছি, এবং সূচিপত্র কী এইগুলো একটু দেখে নেবেন আপনারা আপনাদের সুবিধার্থে। এবার দেখে নেব চলন্তিকার ভূমিকা লিখতে গিয়ে রাজশেখর বসু বলেছেন, কি বলেছেন, যে বাংলা ভাষায় একটি ছোট্ট অভিধানের দরকার আছে, যাহা সহজে নাড়াচাড়া করিতে পারা যায় অথচ যাহাতে মোটামুটি কাজ চলে। ভীষণ ইম্পর্টেন্ট। তিনি এই চলন্তিকা অভিধানটি কেন লিখলেন সেই সম্পর্কে তার একটু মন্তব্য তিনি পেশ করেছেন। বিখ্যাত সব ব্যক্তিরা এই অভিধানটি সম্পর্কে নিজস্ব বক্তব্য তুলে ধরেছেন, যথা রবীন্দ্রনাথ ঠাকুর চলন্তিকা সম্পর্কে কি মন্তব্য করছেন, যে বাংলা ভাষার সঙ্গে অন্তরঙ্গ পরিচয় পেতে যে ইচ্ছা করবে তোমার বই ছাড়া অন্য গতি নেই। ভীষণ গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি প্রকাশ করছেন। এরপর দেখি আর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন। সুনীতি কুমার বলছেন যে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ লঘু অভিধান, ভীষণ ইম্পর্টেন্ট। জ্ঞানেন্দ্রমোহন দাস মন্তব্য করছেন যে আমি বাংলায় যতগুলি ছোট অভিধান দেখিয়াছি তন্মধ্যে চলন্তিকাতেই অভিধান সংকলন কলার প্রকৃষ্ট পরিচয়। এরপর হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন যে এই অভিধানখানির জন্য আন্তরিক ধন্যবাদ দিতেছি, এখানে বড়ই উপকারী হইয়াছে। এরপর আমরা আরও দেখে নিই যে আনন্দবাজার পত্রিকা থেকে কি বলছে। আনন্দবাজার পত্রিকা বলছেন চলন্তিকা যুগান্তকারী গ্রন্থ। এরপর প্রবাসী পত্রিকা কি বলছে, এই অভিধানখানি প্রকাশিত হইবা মাত্র প্রসিদ্ধ ও বিদ্বান ব্যক্তিগণের প্রশংসা লাভ করে, তাহার কারণ ইহার উৎকর্ষ ও ব্যবহার সৌকার্য। এবার আমরা তার পরশুরামের প্রবন্ধ গ্রন্থ বা প্রবন্ধ সংগ্রহ সম্পর্কে একটু জেনে নেব। তার কোন প্রবন্ধ গ্রন্থে কটি প্রবন্ধ রয়েছে এবং সেই প্রবন্ধগুলো কী বিষয়ক, ভাষা বিষয়ক নাকি শিক্ষা বিষয়ক, এই বিষয়ে একটু আমরা দেখে নেব। কারণ কখনো কখনো পরীক্ষা আসতে পারে, একটি হয়তো প্রবন্ধ তুলে দিল, যে বলে এটা কোন বিষয়ের।
তো যাই হোক দেখি লঘুগুরু, এটি হচ্ছে 1346 বঙ্গাব্দে, এটি ইংরেজি 1939 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হচ্ছে। প্রকাশনা হচ্ছে রঞ্জন পাবলিশিং হাউস প্রকাশনী। মোট প্রবন্ধ 18টি রয়েছে। এবার আমরা সেই 18টি প্রবন্ধকে বিভিন্নভাবে ভাগ করা যাচ্ছে। তার মধ্যে কোন বিষয়ে কোনটি পড়ছি দেখুন। ভাষা বিষয়ক কটা রয়েছে? 6টি রয়েছে। যেমন ভাষা ও সংকেত, সাধু ও চলিত ভাষা, বাংলা পরিভাষা, ভাষার বিশুদ্ধি, বাংলা বানান আর বাংলা ছন্দের শ্রেণী, এই 6টি ভাষা বিষয়ক। সমাজ বিষয়ক কটি? 4টি, নামতত্ত্ব, ভদ্রজীবিকা, তিমি, প্রার্থনা। সাহিত্য বিষয়ক 4টি, রস ও রুচি, সাহিত্য বিচার, সংকেতময় সাহিত্য। তারপরে বিজ্ঞান বিষয়ক 3টি, অপবিজ্ঞান, ডাক্তারি ও কবিরাজি, ঘনীকৃত তৈল। আর ধর্ম বিষয়ক 1টি, খ্রিস্টীয় আদর্শ। আর বিশেষ ব্যক্তিত্ব অর্থাৎ ব্যক্তি বিষয়ক একটি প্রবন্ধ, সেটা হচ্ছে রবীন্দ্র পরিবেশ। আপনাদের হয়তো পরীক্ষা দিল যে রবীন্দ্র পরিবেশ এটি রাজশেখর বসুর কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। আসতেই পারে এই ধরনের প্রশ্ন, তখন এগুলো আপনাদের কাছে ইজিলি মনে হবে। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলে এই প্রথম এলেন, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো বিষয়ে আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন এবং কোনো বিষয়ে যদি আপনাদের মনে হয় যে এই বিষয়ে ভিডিও দরকার, আপনারা জানাবেন। তাহলে আমি যথাচেষ্টা করব। তো যাই হোক, এরপর হচ্ছে 2 নম্বর প্রবন্ধ গ্রন্থ কুটির শিল্প। এটি দেখুন 1350 বঙ্গাব্দ 1943 খ্রিস্টাব্দ, অর্থাৎ এই যে ব্যাকেট, এটি কিন্তু প্রকাশকাল। এটি একটি জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ গ্রন্থ এবং প্রকাশন হচ্ছে বিশ্বভারতী গ্রন্থন বিভাগ বা গ্রন্থ বিভাগ এবং বিশ্ববিদ্যালয় সংগ্রহ 2, অর্থাৎ বিশ্ববিদ্যালয় সংগ্রহ 2য় গ্রন্থ। এবার হচ্ছে ভারতের খনিজ, এটি 1350 বঙ্গাব্দ, ব্যাকেটে 1943 খ্রিস্টাব্দ, অর্থাৎ এটি প্রকাশকাল। এটি একটি জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ গ্রন্থ, প্রকাশন বিশ্বভারতী গ্রন্থালয়, বিশ্ববিদ্যালয় সংগ্রহ 7। আমরা এই গ্রন্থটি একটি সূচিপত্রটি দেখিনি, মানে এটা দেখিনি। এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে তার প্রচ্ছদ। এটি আমি একটি তার গ্রন্থ থেকে আমি সংগ্রহ করেছি। আর এটি হচ্ছে তার সূচিপত্র। দেখুন কি বিষয়ে রয়েছে আপনাদের সুবিধার্থে দেখুন। ভূমিকা রয়েছে, শিলাশ্রেণী বিভাগ, ভূসংস্থান, খনিজের অবস্থান, জল, মোটামুটি 21টি বিভাগে বিভক্ত। এর আপনাদের সুবিধার্থের জন্য আপনারা দেখে নিতে পারেন। আমার বিএনজি সাহিত্য এই নামে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সার্চ করে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর হচ্ছে বিচিন্তা, এটি 1362 বঙ্গাব্দ, ব্যাকেটে 1955 খ্রিস্টাব্দ, এটি হচ্ছে তার প্রকাশকাল। আমরা বিচিন্তার সম্পর্কেও একটু দেখে নেব। তার আগে প্রচ্ছদটা দেখে নিই আপনাদের সুবিধার্থে। এগুলো আমি জোরে জোরে স্কিপ করে যাচ্ছি। বিচিন্তা, রাজশেখর বসু, দেখুন কোথা থেকে প্রকাশিত হচ্ছে এবং প্রথম সংস্করণ, টাকা কত ছিল, প্রচ্ছদ কে এঁকেছেন, কোথা থেকে প্রকাশক, এই সম্পর্ক, কত সংখ্যা 2200 প্রকাশিত হচ্ছে, কত সালে, সব এখানে রয়েছে। আপনারা একটু দেখে নিতে পারেন একটু বড় করে বা জুম করে নিয়ে। এবং এর সূচিপত্রটা দেখুন, মানে কয়টি প্রবন্ধ রয়েছে সেই সম্পর্কে রয়েছে। তো আমরা এবং সেই প্রবন্ধগুলো কী বিষয়ক সেগুলো একটু দেখে নিই। মোট প্রবন্ধ হচ্ছে 19টি রয়েছে বিচিন্তাতে এবং সেগুলি কি ভাষা বিষয়ক কয়টি? 4টি। ভাষার মুদ্রাদোষ ও বিকার, বাঙালির হিন্দি চর্চা, বাংলা ভাষার গতি, বাংলা ভাষার বিজ্ঞান। আর সমাজ বিষয়ক কটি রয়েছে? 6টি। বিলাতি খ্রিস্টান ও ভারতীয় হিন্দু, ভেজাল ও নকল, জীবনযাত্রা, জাতির চরিত্র, সমদৃষ্টি, অশ্রেণিক সমাজ। এরপর সাহিত্য বিষয়ক কটি রয়েছে? 3টি। সাহিত্যের ব্রত, নিসর্গ চর্চা, সংস্কৃতি ও সাহিত্য। বিজ্ঞান বিষয়ক কি? 4টি। জন্ম, শাসন ও প্রজাপালন, বৈজ্ঞানিক বুদ্ধি, বিজ্ঞানের বিভীষিকা, ইহকাল পরকাল। এবং দেশ চেতনামূলক কয়টি? 1টি, যেমন ভারতীয় সাজাত্য। আর উপলক্ষের বিষয় 1টি, কবির জন্মদিন। অর্থাৎ কবির জন্মদিন বলতে অবশ্যই রবীন্দ্রনাথের জন্মদিনের কথা উল্লেখ করা হয়েছে এখানে। এরপর আমরা চলচিন্তা, এটি প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে দেখব এবং 2টি ভাগ রয়েছে এর এবং প্রবন্ধ সংখ্যা কিন্তু রয়েছে অসংখ্য। দেখুন মোট প্রবন্ধ সংখ্যা কয়টি? 10টি। এটি ভাষা বিষয়ক 3টি। দেখুন বানানের সমতা ও সরলতা, আচার্য উপাচার্য, গ্রহণীয় শব্দ। সমাজ বিষয়ক 1টি, আমাদের পরিচ্ছেদ। সাহিত্য বিষয়ক 2টি, গল্পের বাজার, সাহিত্যের পরিধি। আর শিক্ষা বিষয়ক 1টি, শিক্ষার আদর্শ। আর দেশ চেতনা বিষয়ক 1টি, স্বাধীনতার স্বরূপ। আর বিজ্ঞান বিষয়ক 1টি, আমিষ নিরামিষ। উপলক্ষ বিষয়ক 1টি, অবনীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অবনীন্দ্রনাথ সম্পর্কে এখানে লেখা রয়েছে। এরপর হচ্ছে দেখুন উত্তর চলচিন্তা, এই গ্রন্থে কটি রয়েছে? 6টি প্রবন্ধ রয়েছে এবং 8টি প্রবন্ধ রয়েছে। কী কী দেখি? ভাষা বিষয়ক 1টি, বাংলা সাইক্লোপিডিয়া। সমাজ বিষয়ক 1টি, অশ্লীল ও অনিষ্টকর। সাহিত্য বিষয়ক 2টি, পরিপূর্ণ সাহিত্য, রচনা ও রচয়িতা। তারপর দেখুন উপলক্ষ বিষয়ক 1টি, রবীন্দ্র জন্মদিন। আর ধর্ম বিষয়ক 1টি, ধর্মশিক্ষা। অর্থাৎ আমরা জানতে পারছি যে কোন প্রবন্ধে কটি প্রবন্ধ রয়েছে। পরিসংখ্যান বিষয়ক 1টি, রাশি রাশি। আর বিজ্ঞান বিষয়ক 1টি, স্নেহ
দ্রব্য। এই যে এতগুলো প্রবন্ধ রয়েছে এই গ্রন্থে। এবার আমরা তার কিছু বিবিধ রচনা সম্পর্কে একটু দেখে নেব। বিবিধ রচনায় মোট প্রবন্ধ রয়েছে ১৬টি। তার মধ্যে ভাষা বিষয়ক রয়েছে ৮টি। দেখুন, বাংলা ছন্দের মাত্রা, বাংলা বানানের নিয়ম, রবীন্দ্র রচনার বানান, বাংলা ভাষার আধুনিক রূপ, সরকারি পরিভাষা, বিদ্যালয়ের বাংলা ভাষা, ভুল নাম ও নকল জিনিস, বাংলা অক্ষরের সংস্কার। সমাজ বিষয়ক ১টি, তামাক ও বড় তামাক। সাহিত্য বিষয়ক ২টি, ছোট গল্প বলতে কী বোঝায় আর সাহিত্য সংস্কার। ব্যক্তিত্ব বিষয়ক কি দেখুন, লোকহিতৈষী প্রফুল্লচন্দ্র, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথের সাধনা, আর হচ্ছে সমালোচনা। দেশ চেতনা বিষয়ক ১টি হচ্ছে বঙ্গবিভাগ। তবে রাজশেখর বসুর যে প্রবন্ধ, সেই প্রবন্ধগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা, যেমন বিজ্ঞান বিষয়ক তার কয়েকটি প্রবন্ধ আমরা দেখে নেব। দেখুন, ডাক্তারি ও কবিরাজি, প্রকাশকাল ১৯২৩, অপবিজ্ঞান ১৯২৯, ঘনীকৃত তৈল ১৯৩০, ইহকাল পরকাল ১৯৪৮, বৈজ্ঞানিক বুদ্ধি ১৯৫১, জন্মশাসন ও প্রজাপালন ১৯৫৩, বিজ্ঞানের বিভীষিকা ১৯৫৫, আমিষ নিরামিষ ১৯৫৭। মানে আপনাদের সুবিধার্থে হয়তো বললো যে পরীক্ষায় যে এটি কোন ধরনের প্রবন্ধ, পূর্বেই বলেছি, এবং সেগুলোকে আরেকটু সুবিধার্থের জন্য অনেকগুলো সব জায়গাকে এক জায়গায় আনা হয়েছে, তার জন্য এতগুলো সংখ্যা পাচ্ছি। এরপর হচ্ছে আমিষ নিরামিষ ১৯৫৭, আর স্নেহদ্রব্য ১৯৫৯। এবার হচ্ছে ভাষা বিষয়ক, বাংলা অক্ষরের সংস্কার ১৯৪৪, বাংলা বানান ১৯৪৪, বানানের সমতা ও সরলতা ১৯৫৭, বাংলা বানানের নিয়ম ১৯৩৫, বাংলা ভাষার আধুনিক রূপ ১৯৪০, বাংলা ভাষার গতি ১৯৫৩, সাধু ভাষা চলিত ভাষা ১৯৩৩, গ্রহণীয় শব্দ ১৯৫৮, বিদ্যালয়ের বাংলা ভাষা ১৯৫২, বাঙালির হিন্দি চর্চা ১৯৫১, সংস্কৃত ও সাহিত্য ১৯৫৬, ভুল নাম ও নকল কবি ১৯৫৬, বাংলা সাইক্লোপিডিয়া ১৯৫৫, ভাষার মুদ্রাদোষ ও বিকার ১৯৫০, রবীন্দ্র রচনার বানান ১৯৪৩, ভাষা ও সংকেত ১৯৩১, বাংলা পরিভাষা ১৯৩৩, সরকারি ভাষা ও পরিভাষা ১৯৪৮, বাংলা ভাষার বিজ্ঞান ১৯৫১, আচার্য উপাচার্য ১৯৫৭। এছাড়া কি রয়েছে যে বাংলা ছন্দের শ্রেণী ১৯৪৫, বাংলা ছন্দের মাত্রা আর ভাষার বিশুদ্ধি। এইগুলো হচ্ছে ভাষা বিষয়ক। এবার সমাজ বিষয়ক, নামতত্ত্ব ১৯২৩, ভদ্রজীবিকা ১৯২৫, তিমি ১৯৪২, প্রার্থনা ১৯৪৩, তামাক ও বড় তামাক ১৯৪৯, ভেজাল ও নকল ১৯৫০, জীবনযাত্রা ১৯৫২, জাতিচরিত্র ১৯৫৩, সমদৃষ্টি ১৯৫৪, অশ্রেণিক সমাজ ১৯৫৪। এছাড়া আমাদের পরিচ্ছদ ১৯৫৬, অশ্লীল ও অনিষ্টকর ১৯৫৮। এইবার আমরা দেখে নেব যে তার অনুবাদ গ্রন্থ, তিনি অনেকগুলো গ্রন্থের অনুবাদ করেছেন। আর কী নামে? যে রাজশেখর বসু, এই নামে তিনি কিন্তু অনুবাদগুলো করছেন। এই গ্রন্থগুলি ধ্রুপদী ভারতীয় সাহিত্যের অনুবাদ গ্রন্থ। অর্থাৎ দেখে নেব আমরা কী কী। এক হচ্ছে কালিদাসের মেঘদূত, তিনি কি অনুবাদ করছেন? আক্ষরিক না করে সারানুবাদ করেছেন, এবং প্রকাশকাল কবে এই বইটির? ১৩৫০ বঙ্গাব্দ, অর্থাৎ ইংরেজি ১৯৪৩। প্রকাশনা কি? বিশ্বভারতী গ্রন্থন বিভাগ। দ্বিতীয় গ্রন্থ হচ্ছে বাল্মীকি রামায়ণ সারানুবাদ, ১৩৫৩ বঙ্গাব্দ, ইংরেজি ১৯৪৬। এটি হচ্ছে তার প্রকাশকাল। আমরা বইটির প্রথমে দেখে নেব আমরা। দেখুন, প্রথম প্রচ্ছদ এই ছিল, কোথা থেকে প্রকাশিত হচ্ছে কি। আর আপনাদের সুবিধার্থে দেখুন বিষয়সূচি আমি উল্লেখ করেছি, বালকাণ্ডে কী কী আছে বিষয়গুলো, আর অযোধ্যাকাণ্ডে কী কী রয়েছে, আপনাদের সুবিধার্থে এগুলো ব্যবহার করা হয়েছে। আপনারা দেখে নিতে পারেন। আরও রয়েছে দেখুন, মানে অন্য দিক থেকে দেখুন, এই যে এগুলো সব রয়েছে, কিষ্কিন্ধাকাণ্ড, অরণ্যকাণ্ড থেকে শুরু করে এই যে লঙ্কা যুদ্ধকাণ্ড, সুন্দরকাণ্ড, এই যে প্রত্যেকটা বিষয় আমি সূচিপত্র আপনাদের সুবিধার্থে রেখেছি, কখনো কখনো যদি আপনাদের কাজে লেগে থাকে বা যে কোনো কাজে আসতে পারে। এই যে দেখুন বাল্মীকি, এখানে পুরোটা আমি সিলেবাসটা, মানে যতগুলো কাণ্ড রয়েছে সেই ৭টি কাণ্ডের আমি পুরো সূচিপত্রটি উল্লেখ করেছি। এবার আমরা দেখে নেব কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ, এবং ১৩৫৬ বঙ্গাব্দে, ১৯৪৯ খ্রিস্টাব্দে। এবং এটির সূচিপত্রটা দেখুন, যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত এবং সারানুবাদ লেখাই আছে অলরেডি রাজশেখর বসু। ভূমিকা রয়েছে, বিষয়সূচি রয়েছে, অষ্টদশ পর্ব, এবং গ্রন্থে বহু উক্ত ব্যক্তির স্থান ও অন্তাদির বিবরণ সংবলিত পরিশিষ্ট রয়েছে, এখানে উল্লেখ করেছে। এবং এই গ্রন্থটি সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলছেন ভারতবর্ষের ইতিহাসের ধারা প্রবন্ধে, আর রামেন্দ্র সুন্দর মহাকাব্যের লক্ষণ প্রবন্ধে কি বলছেন, সেগুলো আপনাদের সুবিধার্থে এখানে দিয়েছি, যদি কখনো কখনো পরীক্ষা এসে থাকে তো তার জন্য।
কি বলছে, রাজশেখর বসুকৃত মহাভারতের সারানুবাদে 18টি পর্ব আছে, যেমন আদি পর্ব, সভাপর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব বা অশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব, স্বর্গারোহণ পর্বাধ্যায়। সকল পর্বের মধ্যেই কতগুলি অধ্যায়ের মাধ্যমে এই বিশাল ঘটনাকে লেখক সহজ গদ্যে পরিবেশন করেছেন। এই তো আমরা পেলাম। এরপর হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, এটি সারানুবাদ এবং 1368 বঙ্গাব্দে অর্থাৎ 1961 বঙ্গাব্দে এটি মরণোত্তরকালে প্রকাশিত, অর্থাৎ মৃত্যুর পরে এটি প্রকাশিত হচ্ছে। এবং এই গ্রন্থের ভূমিকাতে লেখক গীতার উদ্দেশ্য সাংখ্য যোগ, কর্মযোগ ও জ্ঞানযোগ, হঠযোগ, যজ্ঞ ও নিষ্কাম কর্ম, ধর্ম ও স্বধর্ম, গীতা দার্শনিক মত, শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব ও গীতায় ভক্তিবাদ, গীতোক্ত ধর্ম, এই নিয়ে এগুলির তিনি সরস গদ্যে বিশ্লেষণ করেছেন। ভিডিওটি অনেকটা বড়, পূর্বেই জানিয়েছি, হয়ে যাবে। এরপরে বিস্তৃত আরও আলোচনা রয়েছে। দেখুন, ছোটদের গল্পগ্রন্থ বা সংগ্রহগ্রন্থ, এটি কি লিখছেন পরশুরাম ছদ্মনামে। অর্থাৎ আমি কিন্তু পূর্বে বলেছি যে মানে পরশুরাম বা রাজশেখর বসু কোন কোন ছদ্মনামে তিনি কী লিখছেন। অর্থাৎ ছোটদের জন্য লিখছেন যেখানে ছোটদের হিতোপদেশের গল্প, 1357 বঙ্গাব্দ মানে খ্রিস্টাব্দে 1950, এটি কিন্তু পরশুরাম ছদ্মনামে লিখছেন। কাব্যগ্রন্থ বা কবিতা সংকলন গ্রন্থ, এটি পরশুরাম ছদ্মনামে লেখা। কি দেখুন, যে পরশুরামের কবিতা কার্তিক 1882 বঙ্গাব্দ, এটি কিন্তু মরণোত্তর প্রকাশ, অর্থাৎ মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। এবং এই কাব্যগ্রন্থ বা কবিতা সংকলনে মোট 8টি কবিতা এবং 5টি অটোগ্রাফের সংবলিত হয়েছে। এবং এই গ্রন্থের কবিতাগুলো হলো, একবার আমরা দেখে নিতে পারি যে হয়তো পরীক্ষা আসতে পারে যেটি কার লেখা কবিতা। দেখুন, প্রার্থনা, দেব নির্মাণ, ঘাস, চন্দ্র, সূর্যবন্দনা, তারপরে দুলালের গল্প, জামাইবাবু ও বৌমা, সতী আর পুতুলের বিবাহ পদ্ধতি। এবং এই গ্রন্থে 5টি অটোগ্রাফ স্থান পেয়েছে। কী দেখুন, দুলালের গল্প যেমন স্মৃতিচারণামূলক ছোটদের কবিতা, তেমনই আবার জামাইবাবু ও বৌমা কবিতায় আছে সমাজতত্ত্বের পরিচয়। এবার আমরা দেখে নেব যে সমালোচনামূলক গ্রন্থ রাজশেখর বসু নামে, অর্থাৎ তিনি কোন নামে, দেখুন পরশুরাম নামে পেলাম, এখানে পাচ্ছি রাজশেখর বসু নামে তিনি সমালোচনামূলক প্রবন্ধ। দেখুন, রবীন্দ্র কাব্যবিচার প্রবন্ধ গ্রন্থ বা প্রবন্ধ সংগ্রহ, এটি ভীষণ ইম্পর্টেন্ট। এটি তার সর্বশেষ লেখা, জীবনের সর্বশেষ রচনা কিন্তু। রবীন্দ্র কাব্যবিচার রাজশেখর বসুর জীবনের সর্বশেষ রচনা, তার শেষ শ্রদ্ধাঞ্জলি। 1961 খ্রিস্টাব্দে রবীন্দ্র শতবর্ষ পূর্তির প্রায় 1 বছর আগে শতবর্ষ কমিটির পক্ষে শ্রী অমল ঘোষের অনুরোধে, শ্রী অমল ঘোষ, আমার একটু কনফিউশন আছে, আমি তাও ডিসক্রিপশনে জানিয়ে রাখবো যে অমল ঘোষ নাকি অমল হোম, একটু দেখে নেব। অনুরোধে 1950 খ্রিস্টাব্দে 17 এপ্রিল রাজশেখর বসু এই লেখাটি আরম্ভ করেন এবং এই লেখাটি তিনি পেন্সিলে লিখেছিলেন। এই একজন সাহিত্যিক যিনি কিন্তু পেন্সিলে সাহিত্যকর্ম লিখতেন। 27 এপ্রিল সকালে এই লেখাটি অর্ধেক অংশ সর্বসমক্ষে আনেন এবং এর কয়েক ঘন্টা পরেই নিঃশব্দ মৃত্যু। রবীন্দ্র শতবর্ষে এই লেখাটি বেতারে প্রকাশিত, ভীষণ ইম্পর্টেন্ট। তার মানে আমরা শিওর হয়ে যাচ্ছি যে রাজশেখর বসুর সর্বশেষ রচনার নাম হচ্ছে রবীন্দ্র কাব্যবিচার এবং তিনি লেখার পরে কিছুক্ষণ পরেই কিন্তু মারা যাচ্ছে। এবং আমি এর প্রচ্ছদটি একটু বা এই বিষয়টি সম্পর্কে একটু যেটা আমার লেখা এখানে সেটা আমি উল্লেখ করেছি, এটা একটু বইয়ের পেজ, আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নিতে পারেন। যে দেখুন, রবীন্দ্র কাব্যবিচার রাজশেখর বসুর জীবনের সর্বশেষ রচনা, তার শেষ শ্রদ্ধাঞ্জলি। 1961 সালে রবীন্দ্র শতবর্ষ পূর্তি উপলক্ষে তার প্রায় 1 বছর আগে শতবর্ষ কমিটির পক্ষে এই যে আমি বলেছিলাম যেটা, যে শ্রী অমল হোমের অনুরোধে, কারণ অমল ঘোষ বলে কেউ নেই, এই অমল হোম পরবর্তীকালে রবীন্দ্রনাথের সঙ্গে কিন্তু ভীষণ বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং রবীন্দ্র বিরোধী একজন লোক আমরা বলতে পারি শ্রী অমল হোম। অমল হোমের অনুরোধে তিনি 17 এপ্রিল 1960 সালে রাজশেখর এই লেখা আরম্ভ করছে এবং তার চিরচরিত নিয়মে পেন্সিলে লিখছেন, অর্থাৎ তিনি পেন্সিল লিখছেন এবং শেষ লেখা হয় 26/4/1960। এও তার চিরকালীন অভ্যেস, সব লেখারই তারিখ লিখে রাখা। 27 এপ্রিল সকালে এর অর্ধেক অংশ ফেয়ার কপি করেন এবং তার কয়েক ঘন্টা পরেই নিঃশব্দ মৃত্যু। এবং রবীন্দ্র শতবর্ষে এটি বেতারে মানে প্রচারিত হয় এবং মৃত্যুর ছাপ এ লেখায় আছে এবং একটি চমৎকার লেখা হতে গিয়েও যেন দিশা হারিয়ে ফেলেছে, সমাপ্তির পরেও অসমাপ্তির আভাস। এটি আমি একটু রবীন্দ্র সম্ভবত দুঃখিত, এটি হচ্ছে পরশুরাম যে সমগ্র বা এরকম একটা খণ্ড আছে, সেই খণ্ড থেকে আমি এই লেখাটা এখানে আমি উল্লেখ করেছি যাতে আপনাদের সুবিধার্থে জন্য। তবে পূর্বের ছোট্ট বিষয়ের জন্য আমি ক্ষমা চাইছি। এখানে শ্রী অমল হোম বলে আছে, কিন্তু আসলে অমল ঘোষ আছে, এটা কিন্তু অমল হোম হবে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখনও
অসংখ্য তথ্য রয়েছে। দেখুন এরপর হচ্ছে গল্প বা গল্প সংগ্রহের আকৃতি প্রকৃতি। পরশুরামের গল্প গ্রন্থ বা গল্প গ্রন্থের সংখ্যা ৯টি এবং গল্পের সংখ্যা প্রায় ১০০টি। এইবার আমরা গল্পগুলো সম্পর্কে আমরা বিশদে জেনে নেব কোন গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনাদের সুবিধার্থের জন্য ছোট, ছোট করে আলোচনা করছি। যদি আপনারা মনে করেন যে আপনারা অবশ্যই খাতা লিখে নিতে পারেন। গড্ডলিকা প্রকাশকাল ১৯২৪, আমি বঙ্গাব্দ উল্লেখ করলাম। পরশুরামের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ এবং এই গল্পের সংখ্যা হচ্ছে ৫টি। ভীষণ ইম্পর্টেন্ট। গড্ডলিকায় কটি গল্প রয়েছে? ৫টি। কী কী নাম আমরা দেখে নিই। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, এটি কিন্তু আমি সালটা দেখুন এখানে রয়েছে, ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নেবেন। মহাবিদ্যা ফাল্গুন ১৩৩৯ বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ ১৯২২ খ্রিস্টাব্দ, ভারতবর্ষ পত্রিকায়। চিকিৎসা সংকট এটি ভারতবর্ষ পত্রিকায়। ভূষণ্ডির মাঠে এটিও কিন্তু ভারতবর্ষ পত্রিকায় এবং লম্বকর্ণ এটিই ভারতবর্ষ পত্রিকায়। সালগুলো অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি যে গড্ডলিকার ৫টি যে গল্প রয়েছে এই ৫টি গল্পই কিন্তু কোথায় রয়েছে প্রকাশিত হচ্ছে ভারতবর্ষ পত্রিকায়। আমি চাইলে এই গল্পগুলোর প্রথম পেজের চিত্রসহ আমি দিতে পারতাম, কিন্তু এখানে অনেকটা বড় হয়ে যাবে বলে আমি দিইনি। এরপর হচ্ছে দেখুন সাহিত্য সমালোচকের মন্তব্য। গ্রন্থের সম্পর্কে রবীন্দ্রনাথ কী বলছেন পূর্বেই জানিয়েছি যে বইখানি চরিত্র চিত্রশালা। তবে প্রবাসী পত্রিকায় স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে সহসা ইহার অসামান্যতা দেখিয়া চমক লাগিল। বইখানা চরিত্র চিত্রশালা তিনি মূর্তির পর মূর্তি গড়িয়া তুলিয়াছেন, এমন করিয়া গড়িয়াছেন যে মনে হইল ইহা দিগের চিরকাল জানি। অর্থাৎ ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আমরা কজ্জলি সম্পর্কে দেখেন এবং কটি গল্প রয়েছে। এটি রাজশেখর বসু ওরফে পরশুরামের দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। এখানে মোট গল্পের সংখ্যা ৬টি এবং এগুলি হলো দেখুন বিরিঞ্চি পাবা, এটি কিন্তু ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং এছাড়া জাবালি, দক্ষিণ রায়, স্বয়ম্বরা, কুচি সংসদ, উল্লোট পুরাণ। ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো আপনাদের অ্যাক্টিভ হয়তো জাবালি, এটি বললেন যে এটি কোন গল্প গ্রন্থের পরশুরামের, কারণ পরশুরাম তো বিখ্যাত একজন রঙ্গ ব্যঙ্গকার আমরা যদি বলি, তো তার এটি হয়তো দিতে পারে, তখন আপনাদের অবশ্যই কজ্জলি বলতে হবে। এরপর হচ্ছে হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প। এতে কিন্তু এটি পরশুরামের তৃতীয় প্রকাশিত গল্প বা গল্প সংগ্রহ গ্রন্থ। এটি মোট গল্প রয়েছে ১১টি। দেখে নিই আমরা গল্পগুলোর নাম দিচ্ছি আর সালগুলো আপনারা দেখে নিতে পারেন। পুনর্মিলন এটি ১৩৩৬ বঙ্গাব্দ ১৯২৯। উপেক্ষিত এটি ১৩৩৬ বঙ্গাব্দ ১৯২৯। উপেক্ষিতা ১৩৩৬ বঙ্গাব্দ ১৯২৯। হনুমানের স্বপ্ন ১৩৩৭ ১৯৩০। গুরু বিদায় ১৩৩৭ ১৯৩০। মহেশের মহাযাত্রা ১৩৩৭ বঙ্গাব্দ ১৯৩০। রাতারাতি ১৩৩৬ থেকে ৩৭ ১৯২৯ থেকে ১৯৩০ সাল। আর প্রেমচক্র ১৩৩৯ থেকে ১৯৩২। ১০ করণের বানপ্রস্থ ১৩৪৯ বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ হচ্ছে ১৯৪২। আমের পরিণাম ১৩৪৯ ১৯শে সেপ্টেম্বর ১৯৪২। তৃতীয় দুধসভা এটি ১৩৫০, ইংরেজি হচ্ছে ১৯৪৩। এই ১১টি হনুমানের স্বপ্ন গল্পগ্রন্থে রয়েছে। এরপর হচ্ছে কল্পই গ্রন্থে মোট এটি চতুর্থ প্রকাশিত গল্পগ্রন্থ। এটি মোট গল্প রয়েছে ১০টি। আমরা একটু দেখে নেব। দেখুন মানুষ জাতির কথা, অটলবাবুর অন্তিম চিন্তা, প্রকাশকাল আপনারা দেখে নেবেন। রাজভোগ, পরশপাথর, রামরাজ্য, সোনা কথা, ৩ বিধাতা, ভীমগীতিকা, সিদ্ধিনাথের প্রলাপ। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন ১৩৫৭ বঙ্গাব্দ শারদীয়া সত্যযুগ পত্রিকা এটি প্রকাশিত হচ্ছে এবং এই গল্পটি আসলে গোপাল মুখার্জি বাড়ির সান্ধ্য আড্ডাকে কেন্দ্র করে লেখা। ভীষণ ইম্পর্টেন্ট। এই গল্পের একটা কাহিনী রয়েছে লেখার এবং চিরঞ্জীব ১৩৫৭। এরপর হচ্ছে ধুস্তুরি মায়া ইত্যাদি গল্প। এটি রাজশেখর বসু ওরফে পরশুরাম এটি পঞ্চম প্রকাশিত গল্প। এতে মোট গল্প রয়েছে ১২টি। ভীষণ ইম্পর্টেন্ট। গল্পগুলো আমরা একটু দেখে নেব যে ২ বুড়ো রূপকথা, রামসনের বৈরাগ্য, ভরতের ঝুমঝুমি, রেবতীর প্রতিলাভ, লক্ষ্মীর বাহন, অক্রুর সংবাদ, বদন চৌধুরীর শোকসভা, যদু ডাক্তারের পেশেন্ট, তারপরে রটন্তী কুমার, তারপরে অগস্ত্যদ্বার, ষষ্ঠীর কৃপা, গন্ধ মাদন বৈঠক। এতগুলো গল্প রয়েছে, অর্থাৎ ১২টি গল্প রয়েছে এবং কত সালে প্রকাশিত সেগুলো খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দ রয়েছে, আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে কৃষ্ণকলি ইত্যাদি গল্প ১৩৬০ বঙ্গাব্দ ১৯৪৩ খ্রিস্টাব্দ। এটি তার ষষ্ঠ প্রকাশিত গল্প। এখানে গল্পের সংখ্যা রয়েছে ১২টি। দেখুন কৃষ্ণকলি, তারপরে হচ্ছে জটাধর বক্সী, তারপরে নিরামিষাশী বাঘ, তারপরে হচ্ছে বরনারী বরণ, একগুয়ে বার্থা, পঞ্চপ্রিয়া পাঞ্চালী, নিকষিত হোম, তারপরে বাল্যখিল্যগণের উৎপত্তি, এটি কথা সাহিত্য পত্রিকার প্রকাশিত হচ্ছে। তারপরে সরলাক্ষ হোম, এই গল্পের অলঙ্করণ করছেন সত্যজিৎ রায়। আমি উল্লেখ করেছি, অর্থাৎ আমি এটি সংগ্রহ করে আপনাদের জানানোর জন্য রেখেছি যে কোন গল্পে সত্যজিৎ রায় অলঙ্করণ করছেন। তারপরে আতার পায়েস, ভবতোষ ঠাকুর, তারপরে হচ্ছে দেখুন আনন্দ মিস্ত্রি, এটি হচ্ছে শারদীয়া গল্পভারতী পত্রিকায় প্রকাশিত হচ্ছে।
এই গল্পে কৃষ্ণকলি ইত্যাদি গল্পগ্রন্থে 12টি গল্প রয়েছে। পুরস্কার প্রাপ্তি এই গল্পের জন্য কৃষ্ণকলি ইত্যাদি গল্পের জন্য কী হচ্ছে নামক সংগ্রহের জন্য রাজশেখর বসু 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করছেন। আমি পূর্বে জানিয়েছি যে 30 মিনিট নয়, আরও 20 মিনিট আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এখানে অসংখ্য জিনিস রয়েছে। আপনাদের সুবিধার্থে আপনারা লিখে নিতে পারেন, এত তথ্য আপনারা আর কোথাও পাবেন না। নীলতারা ইত্যাদি গল্প, এটি 1363 বঙ্গাব্দ থেকে 1956 খ্রিস্টাব্দে। এটি তার 7ম প্রকাশিত গ্রন্থ। এটি গল্পের সংখ্যা রয়েছে 13টি। আমরা গল্পগুলো একটু দেখে নেব। নীলতারা, তিলোত্তমা, জটাধরের বিপদ, তিরি চৌধুরী, শিবলাল, নীলকণ্ঠ, জয়হরি জেব্রা, শিবামুখী চিমঠে, দান্দিক কবিতা। এই কবিতা আছে বলে অনেকে হয়তো কনফিউশন হতে পারে, কিন্তু আসলে এটি গল্প। ধনু মামার হাসি, মাঙ্গলিক, নিধিরামের নির্বন্ধ এবং স্মৃতিকথা। এরপর আমরা আরেকটি গল্পগ্রন্থ সম্পর্কে দেখে নেব, যে আনন্দীবাই ইত্যাদি গল্প। এটিতে মোট গল্প রয়েছে 15টি। এগুলি দেখুন যে আনন্দীবাই, এটি কিন্তু এই গল্পের অলঙ্করণ করছেন ধীরেন পাল। তারপরে হচ্ছে চাঙ্গয়িনী সুধা, তারপরে বটেশ্বরের আবেদন, তারপরে নির্মক নৃত্য, তারপরে ডমরু পণ্ডিত। এরপরে রয়েছে দেখুন দুই সিংহ, এই গল্পে কিন্তু অলঙ্করণ করছেন সত্যজিৎ রায়। তারপরে কামরূপিণী, তারপরে কাশীনাথের জন্মান্তর, গগনচটি, অদল বদল, রাজমহিষী, নবজাতক, চিঠিবাজি, সত্যসন্ধ বিনায়ক, আর হচ্ছে জজাতির জরা। এইগুলো রয়েছে। এই গ্রন্থটির জন্য তিনি কিন্তু পুরস্কার পাচ্ছেন। কি পুরস্কার? যে আনন্দীবাই ইত্যাদি গল্প 1957 খ্রিস্টাব্দ নামক গল্প সংগ্রহের জন্য রাজশেখর বসু 1958 খ্রিস্টাব্দে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন। এরপর হচ্ছে চমৎকারী ইত্যাদি গল্প। এটি রাজশেখর বসুর 9ম বা শেষ প্রকাশিত গল্পগ্রন্থ, এবং এটিতে মোট গল্প রয়েছে 16টি, এবং আমরা সেই গল্প সম্পর্কে একটু দেখে নেব। দেখুন চমৎকুমারী, তারপরে কর্দম মেখলা, তারপরে মাৎসান্যায়, উৎকোষতত্ত্ব, প্রাচীন কথা, উৎকণ্ঠা স্তম্ভ, তারপরে দীনেশের ভাগ্য, ভূষণ পাল, দ্বারকাগ, গণৎকার, তারপরে 7.5 লাখ। এটি কিন্তু শারদীয় আনন্দবাজার পত্রিকা প্রকাশিত, এবং এই গল্পের অলঙ্কার করেছিলেন সমীর সরকার। এটি লেখকের শেষ গল্প। ভীষণ ইম্পর্টেন্ট যে 7.5 লাখ, এটি হচ্ছে লেখকের সর্বশেষ গল্প। তারপরে যশোমতী, তারপরে জয়রাম জয়ন্তী, তারপরে গুপি সাহেব, তারপরে গুলিস্তান, আর জামাই ষষ্ঠী। এটি হচ্ছে লেখকের অসমাপ্ত গল্প। এটি ভীষণ লেখকের অসমাপ্ত গল্পের নাম কি সেটা পাচ্ছি আমরা জামাই ষষ্ঠী। লেখকের সর্বশেষ গল্প কি আমরা পাচ্ছি 7.5 লাখ। জামাই ষষ্ঠী সম্পর্কে একটু লিখেছি। দেখুন জামাই ষষ্ঠী অসমাপ্ত গল্পটির পেন্সিলে লেখা খসড়া পাণ্ডুলিপি রাজশেখরের মৃত্যুর পর পাওয়া যায়, এবং লেখা অনেক আগের, শেষ করেননি। অর্থাৎ আমরা কিন্তু জামাই ষষ্ঠীটা ভাববো না যে অসমাপ্ত বলে হয়তো তিনি একেবারেই শেষের দিকে লিখেছেন, এমনটা নয়। তিনি কিন্তু এখানে উল্লেখই পাওয়া যাচ্ছে যে তিনি অনেক আগের লেখা কিন্তু শেষ করেননি। তার কোন কোন গল্প বা বিষয়ে চলচ্চিত্র হয়েছে দেখিনি। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় রাজশেখর বসু 2টি ছোট গল্প অবলম্বনে একটি চলচ্চিত্র বা সিনেমা নির্মিত হয়। সেই 2টি ছোট গল্প কি? বিরিঞ্চি বাবা আর হচ্ছে পরশপাথর। এই অবলম্বনে তিনি কী করছেন? মহাপুরুষ নামে বাংলা সিনেমা বা চলচ্চিত্র নির্মাণ করছেন। অর্থাৎ তিনি চলচ্চিত্র নির্মাণ করছেন কে? সত্যজিৎ রায়, এবং তার 2টি গল্প, একটা হচ্ছে বিরিঞ্চি বাবা আর একটা হচ্ছে পরশপাথর। এই দুটো আর কাহিনীকে অবলম্বন করে তিনি করছেন মহাপুরুষ। ভীষণ ইম্পর্টেন্ট গল্পের নাট্যরূপ। আমরা ওর মানে পরশুরামের গল্পকে কে নাট্যরূপ দিচ্ছে? দেখুন চিকিৎসা সংকট এর গল্পে নাট্যরূপ দিচ্ছেন কে? যতীন্দ্র কুমার সেন, এবং এমসি সরকার থেকে প্রকাশিত হচ্ছে, এবং কত সাল আমরা পেয়ে যাচ্ছি? লম্বকর্ণ পালা, এটি নাট্যরূপ দিচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। আর ভূষণ্ডির মাঠে নাট্যরূপ দিচ্ছে কিন্তু এটি অমিতাভ চৌধুরী। এখানে বানানটি ভুল আছে, তার জন্য দুঃখিত। এরপর হচ্ছে মৃত্যুর পর প্রকাশিত। দেখুন মৃত্যুর পর কী কী প্রকাশিত হচ্ছে? পরশুরামের কবিতা, শ্রীমদ্ভাগবত এবং অপ্রকাশিত রাজশেখর। এবার আমরা দেখে নেব যে পরশুরামের গল্পের শ্রেণীবিভাগ, মানে আলোচনার সুবিধার্থে বা আপনাদের হয়তো পরীক্ষা আসতে হবে যে এটি কোন বিষয়ের গল্প, তাহলে আপনাদের সুবিধার জন্য একটু আলোচনা করেছি। দেখুন এরপর আরও অসংখ্য তথ্য রয়েছে। মেন যে তথ্যগুলো সেগুলো কিন্তু একবার শেষে রয়েছে, আপনাদের যেগুলো পরীক্ষা আসার মতো ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন পৌরাণিক প্রসঙ্গ, অর্থাৎ পরশুরামের গল্পগ্রন্থ সংখ্যা 9টি, এবং এই 9টি গল্পগ্রন্থে পরশুরামের মোট 100টি গল্পের সমাবেশ ঘটেছে, এবং বিষয় অনুসারে গল্পগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা গেছে। পৌরাণিক প্রসঙ্গ গল্প কি? যে দেখুন জাবালি, হনুমানের স্বপ্ন, 10 করণীর বানপ্রস্থ, তৃতীয় দূতসভা, রামরাজ্য, ভীমগীতা, চিরঞ্জীব, ভারতের ঝুমঝুমি, রেবতীর প্রতিলাভ, গন্ধমাদন বৈঠক, পঞ্চপ্রিয়া পাঞ্চালী, বালখিল্যগণের উৎপত্তি, নির্মক নৃত্য,
আর ডমরু পণ্ডিত, যজাতির জরা, বানানটি এখানে একটু ভুল রয়েছে, বর্গীর্য হবে, এটি এখানে অন্তর্য রয়েছে, কর্দম মেখলা। এরপর হচ্ছে ভণ্ডামি বিষয়ক গল্প, তার শ্রী শ্রী সিদ্ধেশ্বর লিমিটেড, বিরিঞ্চি বাবা, চিকিৎসা সংকট, যদু, ডাক্তারের পেশেন্ট, এগুলো হচ্ছে তার ভণ্ডামি বিষয়ক। এরপর হচ্ছে সাহিত্যিকদের বিরুদ্ধচারণ বিষয়ক গল্প, ভীষণ ইম্পর্টেন্ট এটি। দেখুন, দুই সিংহ, রামধনের বৈরাগ্য, বটেশ্বরের অবদান আর দান্দিক কবিতা। আমরা যেটি হয়তো কনফিউশন হতে পারে কবিতা আছে বলে, কিন্তু এটি আসলে গল্প। এরপর হচ্ছে আদর্শবাদের ব্যঙ্গচিত্র বিষয়ক গল্প, যেমন অটলবাবুর অন্তিম চিন্তা, সিদ্ধিনাথের প্রলাপ, অক্রুর সংবাদ, ভবতোষ ঠাকুর, নিধিরামের নির্বন্ধ, সত্য সন্ধু বিনায়ক, ভূষণ পাল ইত্যাদি। এবার হচ্ছে অতি প্রাকৃত ও ভৌতিক গল্প, মহেশের মহাযাত্রা, ভূষণদের মাঠে, বদন চৌধুরীর শোকসভা, জটাধর বক্সী এবং শিবামুখী চিমটি ইত্যাদি। এবার আমরা তার সম্পর্কে ভীষণ ইম্পর্টেন্ট তথ্যগুলো জেনে নেব, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তার স্ত্রী মৃণালিনী দেবী ও কন্যা প্রতিমা বসু, তাদের উদ্দেশ্যে লিখছেন তিনি সতী বলে একটি কবিতা, ভীষণ ইম্পর্টেন্ট 1 নম্বর তথ্য। 2 নম্বর দেখুন, 1329 বঙ্গাব্দে মাঘ সংখ্যায় মাসিক ভারতবর্ষ পত্রিকায় তিনি প্রথম গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বর লিমিটেড, আমি দুবার অলরেডি পূর্বে বলেছি, আরেকবার বলছি আপনাদের সুবিধার্থের জন্য, শ্রী পরশুরাম ছদ্মনামটি ব্যবহার করেছেন। পরে কজ্জলি গল্পগ্রন্থে শ্রী ত্যাগ করছেন, অর্থাৎ তিনি তখন পরশুরাম ব্যবহার করছেন। তাহলে শ্রী পরশুরাম একবার ব্যবহার করছেন এখানে, কোথায়, যে শ্রী শ্রী সিদ্ধেশ্বর লিমিটেড গল্প সময়। রাজশেখর বসু স্বনামে মোট 10টি গ্রন্থ, পরশুরাম ছদ্মনামে 97টি গল্প নিয়ে মোট 9টি গল্প গ্রন্থ লেখেন। রাজশেখর বসু পেন্সিল দিয়ে তাঁর সাহিত্য রচনা করতেন। বলতে পারি এটি এতক্ষণ যে আলোচনা করলাম তার একটা ছোট্ট নির্যাস, যেগুলো পরীক্ষায় আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কথাসাহিত্যিক রাজশেখর বসুর শেষ গল্প জামাই ষষ্ঠী অসমাপ্ত, কিন্তু আপনাদের পূর্বে বলেছি অসমাপ্ত ছাড়াও আরেকটি গল্প রয়েছে যেটি কিন্তু সমাপ্ত করেছেন, অর্থাৎ শেষ গল্প, আর এটা হচ্ছে অসমাপ্ত গল্প। এটি তার চমৎকারী গল্প সংগ্রহের অন্তর্গত। বাংলার সাথে তিনি ছিলেন চলন্তিকা অভিধানের রচয়িতা। পরশুরামের হাস্যরস বৈঠকি পূর্বসূরি ছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায় প্রমুখ। আর উত্তরসূরি হয়েছেন শিবরাম চক্রবর্তী। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে যে পরশুরামের পূর্বসূরিকা আর পরশুরামের উত্তরসূরি বা কারা। তিনি প্রথম বাঙালি সাহিত্যিক যিনি 2টি গল্প সংগ্রহের জন্য একবার সাহিত্যিক একাডেমি বা সাহিত্য একাডেমি পুরস্কার এবং একবার রবীন্দ্র পুরস্কার লাভ করছেন। রাজশেখর বসু ওরফে পরশুরাম 20 শতকের সর্বাপেক্ষা সম্মানীয় ব্যক্তিবর্গের অন্যতম স্থানের অধিকারী, যদিও এটি খুব একটা ইম্পর্টেন্ট তথ্য নয়। আর পরশুরামের একটি বিখ্যাত উক্তি হলো, পূর্বে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আবারও বলছি, যারা খ্যাতির শীর্ষে উঠেছেন তাদের পদবীর দরকার হয় না। বাংলা ক্রিয়াপদ সম্বন্ধে প্রথম মৌলিক বিশ্লেষক হলেন রাজশেখর বসু। রবীন্দ্রনাথ ঠাকুর পরশুরামের গল্প সম্পর্কে বলেছেন রাতারাতি মহিরহ। 13 নম্বর হচ্ছে কলকাতার জওহর শিশু ভবন এ রাজশেখর বসুর মহাভারতের গল্প অবলম্বন করে মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। তারপর রাজশেখর বসুর বাড়ির ফোন নাম্বার ছিল সাউথ 791। রবীন্দ্রনাথ ঠাকুর তার খাপছাড়া কাব্যগ্রন্থ রাজশেখর বসুকে উৎসর্গ করছেন। তারপরে রাজশেখর বসুর নাতিনী 7 থেকে 8 বছরের আশা রচিত গল্প থেকে হিন্দ্রলিনী নামটি তিনি নিয়েছেন, যা তার জাবালি গল্পে দেখা যায়। ভীষণ ইম্পর্টেন্ট দরকার। তারপর ফেলুদার সঙ্গে যেমন জটায়ু, ব্যোমকেশের সঙ্গে অজিত, তেমনি রাজশেখর বসুর সঙ্গে যতীন্দ্র কুমারের একটা সম্পর্ক, অর্থাৎ বুঝতেই পারছেন। পরশুরামের সিম্বলিক হিরো জাবালি কে বলছেন? প্রমথনাথ বিশি। শ্রী শ্রী সিদ্ধেশ্বর লিমিটেড ও বিরিঞ্চি বাবা গল্পে পরশুরাম প্রথম পুরুষে গল্প বলেছেন, অথচ কোচি সংসদে উত্তম পুরুষে গল্প বয়ান করেছেন। পৌরাণিক পটভূমিকায় রচিত জাবালি সাধু ভাষায় প্রকাশ পায়। বাংলা ছোট গল্পের সাহিত্যে পরশুরাম অনেক ধন্যাত্মক শব্দ ব্যবহার করেন, যা তার একান্ত নিজস্ব। যেমন দেখে নিন, 2-4টি ভূমা, গোটা 3 অবদান, একটু রুদ্র শিহরণ, একটু রিন্দি ঝেনি। এই যে প্রেম চক্র বলে একটি তার গল্পে আছে। রাজশেখর বসুর সাদৃশ্যমূলক অলঙ্কারে ব্যবহার করে হাস্যরস সৃষ্টি করেছেন, যেমন শিঙ্গি মাছের মতো একরত্তি শরীর চমৎকুমারীতে, কচি পটলের মতো শিং বাহির হইয়াছে লম্বকর্ণ, 2 পয়সা দামের সিঙ্গারার মতো সুবৃহৎ নাক বিরিঞ্চি বাবা গল্পে, না শিয়াল নয় কচি সংসদ গান গাইতেছে। এই যে বিষয়গুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখে নেব যে তিনি কোন গল্প বা কোন বিষয়ের জন্য তিনি কী পুরস্কার পাচ্ছেন। রাজশেখর বসু তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কার বা সম্মাননা বা স্বীকৃতি পেয়েছিলেন। সেগুলো 1935 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত বানান সংস্কার সমিতির তিনি সভাপতিত্ব লাভ করেন বা সভাপতি ছিলেন।
1940 খ্রিস্টাব্দে তিনি জগত্তারিণী পদক ভূষিত হন। 1948 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের পরিভাষা সংসদে তিনি সভাপতিত্ব করেন। 1950 খ্রিস্টাব্দে কৃষ্ণকলি ইত্যাদি গল্প জন্য নামক গল্প সংগ্রহের জন্য তিনি পশ্চিমবঙ্গ সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করছেন। 1950-এ তিনি সরোজিনী পদক লাভ করছেন। 1956 সালে তিনি ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক লাভ করছেন। 1957 থেকে 1958-তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ডিলিট উপাধি পাচ্ছেন। 1958 খ্রিস্টাব্দে আনন্দীবাই ইত্যাদি গল্প জন্য তিনি কী করছেন, ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করছেন। আর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করছেন, উপাধিতে ভূষিত করেন। এবং মৃত্যু হচ্ছে যে রাজশেখর বসু 1960 খ্রিস্টাব্দে 27 এপ্রিল কলকাতায় মারা যাচ্ছেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80। আর তথ্যঋণ কি, এখানে একটা কথা জানিয়ে রাখি, বাংলা সাহিত্যিক চরিতমালা আমাদের 3 জন বন্ধুর লেখা, সৌম্যদীপ মাইতি, সাজিদুল মণ্ডল এবং সপ্তদ্বীপ ঘোষ। আমি কিন্তু সাজিদুল মণ্ডল। এছাড়া আমরা আর কি কোথা থেকে তথ্যঋণ হিসাবে আমি এইটি নিয়েছি, দেখুন পরশুরাম গল্প সমালোচনামূলক গ্রন্থ। এছাড়া নিয়েছি পরশুরাম গল্প সংগ্রহ, এখান থেকে সবথেকে বেশি তথ্য নিয়েছি শ্রী রাজশেখর বসুর লেখা। আর অনেক গবেষণামূলক বই যেগুলোর নামগুলো পাইনি, তার জন্য আমি দুঃখিত। যদি পেতাম তো অবশ্যই আমি এখানে উল্লেখ করতাম এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এবং যারা লেখকের নাম পাওয়া যাচ্ছে না। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। পূর্বেই জানিয়েছি যে 30 থেকে 40 মিনিট বা 50 মিনিট হতে পারে। তো যাই হোক, মোটামুটি 40 মিনিট পর্যন্ত এই ভিডিওটি একটানা হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে বা আপনাদের প্রয়োজনীয়তার কথা ভেবে। কারণ এটি SLST বা বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব